গুড ইভিনিং। আজকে আমরা ক্লাস 9-এর বাংলা পাঠ্য বিষয়ের মধ্যে আলোচনা করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলার সাহিত্য সমাজে এক বিশেষ উল্লেখযোগ্য আসনের দাবিদার এবং বিখ্যাত বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর মধ্যে একজন। বন্দ্যোপাধ্যায় ত্রয়ী কে কে ছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে বিখ্যাত তার লেখা উপন্যাসসমূহের জন্য। যে সমস্ত উপন্যাসগুলি বাংলা সুধী সাহিত্য সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পেরেছে, তার লেখা উপন্যাসগুলির কথা বলতে গেলে একদম প্রথমেই বলতে হয় হাঁসুলি বাকের উপকথা। হাঁসুলি বাকের উপকথা, তাছাড়া আরোগ্য নিকেতন, নিশিপদ্ম, ভুবনপুরের হাট এবং আগুন, এই উপন্যাসগুলি তার বিশেষভাবে বিখ্যাত। আমাদের পাঠ্য যে গল্পটি চন্দ্রনাথ, চন্দ্রনাথও কিন্তু কোনো ছোট গল্প নয়। চন্দ্রনাথ লেখক সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আগুন উপন্যাসের একদম প্রাথমিক অংশ, প্রথম অংশ। আগুন উপন্যাস নিয়ে দু চারটি কথা না বললেই নয়। এই উপন্যাসটি দেশ পত্রিকায় প্রথম ছাপা হয়েছিল ভাগে ভাগে। দেশ পত্রিকায় যেমনভাবে বেরোয় পর্যায় ভিত্তিকভাবে, পর্যায়ক্রমে ছাপা হয়েছিল। তখন এর যে নাম ছিল কালপুরুষ, কালপুরুষ নামে ছাপা হয়েছিল। পরবর্তীকালে 1937 খ্রিস্টাব্দে তিনি সেই উপন্যাসটির নাম বদলে আগুন উপন্যাস এই নাম দিয়ে তিনি ছাপা উপন্যাস আকারে বেরোয়। সেই উপন্যাসের একদম প্রথম অংশটি আমাদের এখানে চন্দ্রনাথ গল্প এই নামে গৃহীত হয়েছে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র অবশ্যই আমরা বুঝতে পারছি চন্দ্রনাথ। এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছেন গল্পকথক নরেশ। গল্পকথক হচ্ছেন নরেশ, লেখক বা নরেশ। হিড়ু, নিশানাথ, চন্দ্রনাথের দাদা, হেডমাস্টার মশাই প্রমুখ। পাঠ শুরু করছি। সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র, গোরস্থান যাকে বলা হয়। দুটো ব্যাখ্যা। ব্রিটিশ গোরাদের সমাধি দেওয়া হতো বলে গোরস্থান বলা হতো, আবার গোর দেওয়া হতো বলে গোরস্থান বলা হতো। দুটোই ঠিক, কারণ ইসলামদের ক্ষেত্রেও গোরস্থান বলা হতো, খ্রিস্টানদের ক্ষেত্রেও গোরস্থান বলা হতো বা বলা হয়ও এখন। চন্দ্রনাথের কথা ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। কত কথা মনে হইতেছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী। জীবন ইতিহাসের পর্বের কয়েকটা পাতায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী, মধ্য গগনে বিচরণকারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে, পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। এখানে একটা তুলনা এনেছেন তিনি কালপুরুষ নক্ষত্রের সঙ্গে। কালপুরুষ শীতকালে শেষ বা শীতকাল
থেকে বসন্তকাল, এই সময়টা দেখা যায় কালপুরুষ। উত্তর আকাশে এর বাম স্কন্ধে থাকে কার্তিকেয় নক্ষত্র, দক্ষিণ স্কন্ধে থাকে আদ্রা নক্ষত্র, ডান পায়ে থাকে কার্তবীর্য এবং বাঁ পায়ে থাকে বানরাজ। আর তার যে কোমরবন্ধে তিনটে তারা থাকে বেল্টের জায়গায়, একটা উষা, একটা অনিরুদ্ধ আর একটা চিত্রলেখা। এই কালপুরুষকে বলা হয় স্বর্গের যে তারা রয়েছে তাদের সে রক্ষা করছে। যাই হোক, মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতন দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করি আমার আনন্দ হয়। কালপুরুষ নক্ষত্র যেমন সে বিশেষত্বের দাবিদার, চন্দ্রনাথও বিশেষত্বের দাবিদার। গোটা সৌরমণ্ডল, গোটা আকাশ যতটা আমাদের চোখে পড়ে, সেই অগণিত তারা মাঝে কালপুরুষ স্পষ্টভাবে প্রতীয়মান থাকে এবং সে ক্ষণকাল বা ক্ষণ সময় পরিধি ব্যাপী সে থাকে। এই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের যেন একটা সাদৃশ্য আছে। ভীমকায় আকৃতির সঙ্গে, তার এক সাংঘাতিক আকৃতির সঙ্গে এমন দৃপ্ত ভঙ্গিতে সেও জীবনের কক্ষপথে চলিয়াছে এবং পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। সেও আপন জীবনের কক্ষপথে চলেছে, সে একবারের জন্য পিছন ফিরে চাইল না, ক্ষণিক বিশ্রাম করিল না, দাঁড়ালো না। যাহাকে কুক্ষিগত করার অভিপ্রায় তাহারে উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না। কাকে কুক্ষিগত করা? তার স্বাধীন চেতা মানসিকতা, তার সকলের প্রথমে থাকার এক তীব্র বাসনা আজও পাইল না, তবু সে চলিয়াছে। সঙ্গে আরেকজনকেও মনে পড়িতেছে, হিরুকে। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী। আরেকজনকেও মনে পড়িতেছে, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে। কেমন করিয়া তিনজন একই সময় ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না। কিভাবে যে তিনজন একই ছাতার তলায় বা একই গ্রামের ছাতার তলায় এলাম বলতে পারি না, কিন্তু বিস্ময় প্রকাশ করিব না, কারণ ঘটেই থাকে এরকম। আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া? না, কথাটা আমি এখানে হয়তো আমার খুব স্থূল বুদ্ধিতে, আমি লেখকের মতন এত গভীর ভাবতে পারি না, কিন্তু আমার একটাই জিনিস মনে হয় কি, আগ্নেয়গিরি একটা সুবিশাল অগ্নিকটাহ, সেখানে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তুর সমাবেশ ঘটে না, ঘটার প্রয়োজন হয় না, সেখানে অতি সাধারণ বস্তু পড়লেও বা অতি সাধারণ বস্তু থাকলেও সেটা অতুলনীয় দাহ্য পদার্থ হয়ে ওঠে। এও হয়তো সেই বিচিত্র সমাবেশ, যে পরিস্থিতি রচিত হয়েছিল, সেইখানে চন্দ্রনাথ, নরেশ এবং হিরু, এই তিনজনের সমাবেশ পরিস্থিতিকে অনেক বেশি এই এক অতুলনীয়, অকল্পনীয় করে তুলেছিল এবং অবশ্য অসাধারণ করে তুলেছিল। ঘরে কেহ নাই, টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবিতেছি। সম্মুখে এই দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে বসে আছে, অর্থাৎ লেখক বসে লিখছেন। অলিক কায়াময় ছায়া, অলিক অকল্পন কায়াময় ছায়া পড়ছে টেবিল ল্যাম্পে, তবু সে আমারই স্মৃতি স্মরণে বাধা দিয়া তাহার দিকে আমার আকর্ষণ করিতেছে। অর্থাৎ সে আমারই ছায়া, কিন্তু সে আমাকেই যেন ব্যঙ্গ করছে। আমারই যে স্বতঃস্ফূর্ততা, যেভাবে স্মৃতির স্মরণীবে আমি রওনা দিয়েছি, সেটাকেই যেন বারবার সে ব্যঙ্গ করছে। আলোটা নিভাইয়া দিলাম, মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে, প্রগাঢ়, উপসর্গ পূর্বক গাঢ়, মানে প্রকৃষ্ট রূপে, মানে ভীষণ রকম অন্ধকারে ভরিয়া উঠিল।
অতীতের রূপ এই অন্ধকার, অর্থাৎ অতীত সে অন্ধকার, কারণ তাকে আর দেখা যায় না। আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল, আলোকিত একটা দিনের শেষ, এবং সে চলে গেল কোথায়? অন্ধকার জগতে। তমসা পারাবার, তমসা মানে অন্ধকার, পারাবার মানে সমুদ্র। আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না, কারণ যে চলে যায় সে আর ফেরে না। রেখে যায় কি? তার সম্বন্ধে কিছু স্মৃতি রেখে যায়, তার সম্বন্ধে কিছু ধারণা রেখে যায়, তার সম্বন্ধে কিছু আলোচনা রেখে যায়। এই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি, সে দেখা দিল। অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ। কবির চিন্তনে, লেখকের চিন্তনে এবং লেখকের ভাবনার মধ্যে এসে সেই কিশোর চন্দ্রনাথ দাঁড়ালো। সে দেখা দিল। দীর্ঘাকৃতি সবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর, সে লম্বা চওড়া চেহারা, সুঠাম চেহারা, অসাধারণ তার মুখ আকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক, তার নাক স্ফীত। সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হয়ে ওঠে। এটা এক এক ধরনের মানুষের বৈশিষ্ট্য। ক্রোধ, অভিমান, নাকের এই যে দুটি অংশ, যেটাকে পাটা বলে, নাকের পাটা, সেটা স্ফীত হয়ে ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন, ভ্রুকুটি চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়, অর্থাৎ যেটা কিশোর বয়সে থাকে না। মানুষের যত বয়স হয় তার শিরা, ধমনী এগুলো তত তার চামড়ার ওপর ফুটে ফুটে উঠতে থাকে, এটা তো ঠিক। কিন্তু চন্দ্রনাথের ললাটে, কপালে সেই ত্রিশূল চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায়, রক্তের চাপ ঈষৎ প্রবল হলেই, অর্থাৎ ক্রোধের সঞ্চার হলেই বা আবেগের সঞ্চার হলে, নাকের ঠিক উপরে মধ্য ললাটের, কপালের ঠিক মাঝখানে মধ্য ললাট, ভাল, কাব্য ভাষায়, কবিতার ভাষাকে ভাল বলে, ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফলিয়া ওঠে। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইকে মনে পড়িতেছে। হেডমাস্টার মশাইকে মনে পড়ল তার সঙ্গে সঙ্গে। শীর্ণ, দীর্ঘকায়, শান্ত প্রকৃতির মানুষটি, শীর্ণ, রোগা, পাতলা, দীর্ঘকায়, লম্বা এবং শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বোর্ডিং এর ফটকের সম্মুখেই চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন। হুঙ্কাটি হাতে ধরাই রয়েছে। এগুলো সবই কিন্তু নরেশের তথা লেখকের মানসপটে উদয় হচ্ছে। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমার বললেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। এখান থেকে বাস্তব শুরু হচ্ছে, অর্থাৎ যেই হেডমাস্টার মশাইয়ের চিন্তন এলো সেইখান থেকে বাস্তব, অর্থাৎ লেখক চলে গেলেন বাস্তবে যেটা ঘটেছিল। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। দুর্দান্ত অর্থাৎ যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে। চন্দ্রনাথ প্রাইজ নেবে না, সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই, তাহার কথা অবহেলা করিতে পারিলাম না। দরকারি লাইনটা, অর্থাৎ সে কখনো সেকেন্ড হয়নি এবং সেটাকে সে পরে বলছে এটা তার হচ্ছে বিনিথ হিজ ডিগনিটি। চন্দ্রনাথের কাছেই গেলাম, দারিদ্র, জীর্ণ, অর্থাৎ সে বড় ঘরের ছেলে নয়, অর্থবান ঘরের ছেলে নয়। স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসে আপন মনে কি লিখিতেছিল, তাহার কাছে গিয়ে দাঁড়াইলাম। সে লিখিতেই থাকিল, কোনো অভ্যর্থনা করিল না। সে তাহার স্বভাব নয়, কারণ কাউকে সে আপন বলে মনে করে না। আমি নিজেই বসিয়া প্রশ্ন করলাম, কি লিখছিস? লিখিতে লিখিতে চন্দ্রনাথ উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি। অর্থাৎ সে ঘরে বসে ইউনিভার্সিটি এক্সামিন, অর্থাৎ ইউনিভার্সিটির পরীক্ষার একটা প্রবাবল মার্কশিট তৈরি করছে, কে কত নম্বর পাবে তাই দেখছি। তার কথা শুনে আশ্চর্য হইয়া গেলাম। এটা লাইনটা দাগ দিও। চন্দ্রনাথ আরও খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দে বইল, দেখ। কাগজটায় চোখ বুলাইতেছিলাম। চন্দ্রনাথ বলিতেছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে। অর্থাৎ তার সাপেক্ষে সে বিচার করছে, মানে দুটো ফেল, অমিয় আর শ্যামা, তাছাড়া সব পাস হবে।
আর আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল, তুই তাহলে সেকেন্ড ডিভিশনে যাবি। অর্থাৎ সরাসরি তার বন্ধু বা সামনে দাঁড়িয়ে রয়েছে নরেশ, তাকে পরিষ্কার বলে দিল তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি। তার আর ভালো করার কোনো সম্ভাবনা নেই। বেশ মনে পড়িতেছে তার কথা শুনিয়া রাগ হইয়াছিল, দাম্ভিকটা যেন ফেল হয় এমন কামনাও বোধহয় করিয়াছিলাম। এই দাম্ভিকটা অর্থাৎ যার নিজের ওপরে বিশ্বাস এত প্রবল, এত দম্ভ যার। চন্দ্রনাথ হাসিয়া বলল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে, গণিত গাণিতিক অঙ্ক আঙ্কিক মনে রাখতে হবে, পদান্তর হলো আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলে 25ই হবে, 5 বার 5 লিখে যোগ করলেও 25 হবে, 5কে 5 দিয়ে গুণ করলেও 25 হবে, এভাবেই চলবে। একের মূল্য কমে বা কমলে সকলের কমবে। দিস ইজ ম্যাথামেটিক্স। তার মানে এই ম্যাথামেটিক্সে কনস্ট্যান্টটা হচ্ছে কে? চন্দ্রনাথ। সে নিজেকে কনস্ট্যান্ট ধরে নিয়েছে। আমি এবার কথাটা পারিব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না। চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথ হাতে পত্রখানি দিয়া বললেন, এ কি? পত্রখানার উপর দৃষ্টি বলাইয়া চন্দ্রনাথ অসংকোচে কহিল, কোনো দ্বিধা নেই, আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিল, ললাটে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল। তার কপালের যে ত্রিশূল চিহ্ন, এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল, কারণ সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলিয়া মনে করি। বিনিথ মাই ডিগনিটি, ডিগনিটি অর্থাৎ মর্যাদা, সম্মান। আমার যে মর্যাদা, আত্মসম্মান, আত্মমর্যাদা, তার নিচে, তার থেকে নিম্নমুখী। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন, প্রচণ্ড রাগ, ক্রোধ, যে ভাই তার এত দম্ভ। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? ডিগনিটি, একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ। অর্থাৎ তুমি ফার্স্ট হতে পারোনি, এটা তোমার অক্ষমতা, এবং তার অপরাধে তুমি সেকেন্ড প্রাইজ নিচ্ছ। বাধা দিয়ে চন্দ্রনাথ কইল, তুমি জানো না দাদা। কি জানি না? জানবার এতে আছে কি? স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্যে হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেনি। তার উপরে উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি এবং আরও 2-1 জন। খুব রূঢ় বাস্তব, কঠিন বাস্তবের কথা একটা চন্দ্রনাথ বলল। স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্য হয়েছে। কিভাবে আমার সাহায্য হয়েছে, অর্থাৎ চন্দ্রনাথের সাহায্য হয়েছে, সেটা চন্দ্রনাথ পরে বলছে। তার মানে এই যে ছেলেটি ফার্স্ট হয়েছে, সে হচ্ছে স্কুলের সেক্রেটারির ভাইপো। যোগ্য ছেলে, হয়তো কিছু নাম্বারের জন্য সেকেন্ড হয়ে যাচ্ছিল, তাকে টেনে টুনে ফার্স্ট করে দেওয়া হয়েছে। তাছাড়া তার মাস্টারমশাই, প্রাইভেট টিউটার মাস্টারমশাই, তিনি স্কুলের টিচার এবং তিনি অন্যায়ভাবে তাকে কিছু সুবিধা পাইয়ে দিয়েছেন এবং খাতা দেখার সময় তাকে ম্যানুপুলেশন করা হয়েছে, অর্থাৎ কিছু অতিরিক্ত নম্বর তাকে দেওয়া হয়েছে, যেটা চন্দ্রনাথের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যেটা ঘটেনি। চন্দ্রনাথের দাদার মুখ দিয়ে কথা সরিতেছিল না। ভদ্রলোক নির্বিরোধী, শান্ত প্রকৃতির মানুষ। তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ বলিল, অঙ্ক পরীক্ষার দিন সে আমায় মিনতি করিল, আমি তাকে 3টে অঙ্ক আমার খাতার থেকে টুকতে দিলাম। এইখানেই আমার মনে হয়েছে চন্দ্রনাথ এক খুব বাজে ধরনের অন্যায় করেছে, যে সে তার নিজের খাতা থেকে সে তার সহপাঠীকে টুকতে দিয়েছে। তাহলে চন্দ্রনাথ এই যে আদর্শের ঢাক বাজিয়ে গেল আগাগোড়া, অথচ একটা খুব সাধারণ কথা সে বিস্মৃত হলো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। তবু ঘৃণা তারে যেন তৃণসম দহে।
মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। চন্দ্রনাথের দাদা গম্ভীর ও ধীর কণ্ঠস্বরে বলল, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই। তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মশাইকে পত্র লেখো, বুঝলে? অর্থাৎ যে চিঠি তুমি পাঠিয়েছো যে তুমি সেকেন্ড প্রাইজ নেবে না, সেই চিঠি লেখার জন্য, মানে সেই চিঠিকে ক্যান্সেল করে দিয়ে, যে সেই চিঠির কোনো আর ইয়ে থাকছে না, আমি এই চিঠি বলে আমি সেই সেকেন্ড প্রাইজ নেব, এর উল্লেখ করে পত্র লেখো। চন্দ্রনাথ বলল, না। কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলল, তোমায় করতে হবে। না না। চন্দ্রনাথের দাদা যেন বিস্ময় অভিভূত হয়ে গেলেন এইবার। না, করবে না। ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। বিস্ময়, অভিমান, এই সমস্ত কিছুর থেকে এবার বাহিত হলো কি? ক্রোধ। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকিয়া চন্দ্রনাথের দাদা বললেন, তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ, অর্থাৎ তুমি এতদূর স্বাধীন চেতা মানসিকতার হয়েছ। ভালো, আজ থেকে তোমার সঙ্গে আর আমার কোনো সংস্রব রইল না। আজ থেকে আমরা পৃথক। দুই ভাই আলাদা হয়ে গেল। অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলল, বেশ। চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়িয়ে রইলেন। তার কি বলার আছে? তার তো আর কিছু বলার নেই। তিনি তার ভাইয়ের কাছে এসছেন, তিনি তার ভাইয়ের কাছে জবাবদিহি করছেন। তার ভাই কোনো কিছুতেই কোনো হেলদোল দেখায়নি। মাথা ঝোঁকানো, বিনয় বিনম্রতার কোনো অবকাশ সে দেয়নি। এখন যখন নিশানাথ তাকে পৃথকন্ন করে দিচ্ছে, তাতেও দেখা গেল তার মধ্যে কোনো হেলদোল নেই। সেই জন্য তিনি নিশ্চয়ই উত্তর প্রত্যাশা করেননি, বিশেষ করে এমন সংযত নিরুচ্ছ্বাসিত কণ্ঠের উত্তর। দাদা ভাই, তো সুতরাং তাদের মধ্যে সম্পর্কটা, সে সম্পর্কটা তো থাকবে একটা সুন্দর মানের সম্পর্ক। আমি বুঝলাম ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন। আত্মসংবরণ অর্থাৎ নিজেকে কন্ট্রোল করার জন্য, দমন করার জন্য। দাঁতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়িয়েছিলেন। চোখের দৃষ্টিতে বেদনা এবং ক্রোধের এক অদ্ভুত সংমিশ্রণ, কিন্তু সে বেদনা, সে ক্রোধ নিষ্ফল। তিনি কিচ্ছু করতে পারবেন না, বা পারলেন না চন্দ্রনাথকে। এমন বুকে দাগ কাটার দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখেছি। আন্ডারলাইন দিস। এক মুহূর্তে যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। দাদা মুখ তুলিয়া সম্মুখের জানলার ভিতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিলেন। কাকের কোলাহল চলিয়াছে সেখানে, তাহাকে দেখে আমার বড় কষ্ট হইল। অর্থাৎ দূরের পানে দৃষ্টি দিলেন। আজ এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম, চোখ বুঝলাম তার সেই দৃষ্টির কথা চিন্তা করে। বোর্ডিংয়ে আসিয়া মাস্টারমশাইকে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই তেমনই একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন। আমাকে দেখিবা মাত্র বললেন, কি হলো নরু? সে কি বললে? আমি অকপটেই সমস্ত বললাম। অকপটে অর্থাৎ কোনো কিছু তার কাছে গোপন না করে। তিনি হুঁকাটি হাতে ধরিয়া নীরবে বসিয়া রহিলেন। মাস্টারমশাই তামাক টানিতে টানিতে বললেন, আমি একবার যাব নরেশ। কি বলো তুমি? চন্দ্রনাথের কাছে? না না, পৃথক হবে কেন? অর্থাৎ মাস্টারমশাই সামহাও কোথাও নিজেকে অপরাধী মনে করছেন। বললাম, না স্যার, আপনি যাবেন না। আপনার কথা না শোনে শুনবে না আমার কথা? আমার কথা শুনবে না? মাস্টারমশাই কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল। অর্থাৎ আমি মাস্টারমশাই, সে আমার কথা শুনবে না? আমি উত্তর দিলাম না, নীরবে দাঁড়াইয়া রহিলাম। কারণ কি? সে যদি বলে, নরেশ যদি বলে হ্যাঁ শুনবে, মিথ্যাচার হয়ে যাবে। আর নরেশ যদি বলে না শুনবে না, তাহলে ভীষণ কঠোর সত্য হলেও, মানে সত্য হবে কিন্তু অসম্ভব কঠোর সে সত্য। কিছুক্ষণ পর মাস্টারমশাই বলিলেন, আমারই অন্যায় হলো। চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো। না না, ছি ছি ছি। আমি চলে আসতেছিলাম, তিনি আবার ডাকলেন, তুমি বলছো নরেশ আমার যাওয়ার ঠিক হবে না? চন্দ্রনাথ আমার কথা শুনবে না। আমি নীরবেই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম। মৌনং সম্মতি লক্ষণম। তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম। দিন দুই পর শুনলাম চন্দ্রনাথ সত্যিই দাদার সহিত পৃথক হইয়াছে।
চন্দ্রনাথের সহিত দেখা করিলাম। সে বলিল, পৃথক মানে কি? সম্পত্তি তো কিছুই ছিল না, মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি, কিছু বাসন। সে ভাগ হইয়া গেল। আমাকে তো নিজের পায়ে দাঁড়াতেই হতে, ভালোই হলো। আমি চুপ করিয়া রহিলাম। অর্থাৎ সামান্য কিছু বিষয়াশয় যা ছিল তার ভাগ হলো। বোধহয় সেদিন সে সময় ভাবিয়াছিলাম, চন্দ্রনাথের সহিত সংস্রব রাখিব না, এর সঙ্গে কোনো সম্পর্ক রেখে লাভ নেই। মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিল। চন্দ্রনাথ হাসিয়া বলিল, হিরু এসেছিল আজ আমার কাছে, বলে কাকা বলেছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। হিরুই সেবার ফার্স্ট হয়েছিল, তাই তার কাকা অর্থাৎ স্কুলের সেক্রেটারি মহাশয় তিনি চন্দ্রনাথকে একটি স্পেশাল প্রাইজ দেবেন। আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো? আমি প্রশ্ন করিলাম, কি বললি তুই? চন্দ্রনাথ বলিল, তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম আর বলে দিলাম আমি একান্ত দুঃখিত, আমি সে গ্রহণ করিতে আমি পাইনি। এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। যে সেকেন্ড প্রাইজ নেবে না, সে যে ফার্স্ট হয়েছে তার কাকার দেওয়া স্পেশাল প্রাইজ সে কি করে নেবে? চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়াছিলাম। সে আবার বলিল, হেডমাস্টার মশাইও ডেকে পাঠিয়েছিলেন। তাকে উত্তর দিয়ে দিলাম যে গুরুদক্ষিণার যুগ আর নেই, স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে আছে, 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। কি অদ্ভুত মানসিকতা যে সে এই সম্পর্কটাকে সে বিচার করলো কি হিসেবে? গুরু দক্ষিণা, তার সঙ্গে স্কুলের যে প্রদেয় ফিজ বা যাই হোক বাড়তি মাইনে, এইসব দিয়ে সে বিচার করে দেখল। সেই মুহূর্তে উঠিয়া আসিলাম। এরপরে আমি চলিয়া গেলাম মামার বাড়ি। পরীক্ষার খবর বাহির হইলে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়াছে। এবার তার আসল ক্ষমতাটা। হিরু কলকাতা হইতে দীর্ঘ পত্র সমস্ত ফলাফল জানাইয়াছে। দেখিলাম 10টি ছেলে ফেল হইয়াছে, আমি তৃতীয় বিভাগেই কোনরূপ পাশ হইয়া গিয়াছি। চন্দ্রনাথও 525 পায় নাই। কিন্তু একটি শুধু মেলে নাই, হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলিয়া গিয়াছে। অর্থাৎ চন্দ্রনাথ ফার্স্ট হতে পারেনি, চন্দ্রনাথ নিজেকে কনস্ট্যান্ট ধরে বাদবাকি হিসেব করেছিল, কিন্তু বাস্তবে দেখা গেল না, কনস্ট্যান্ট হয়ে গেল হিরু। হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে, জলপানি ছাত্রবৃত্তি পাবে। মনে মনে দুঃখিত না হয় পারিলাম না। সত্যি বলতে কি, চন্দ্রনাথ ও হিরুর অনেক প্রভেদ। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার কোনো সন্দেহ ছিল না, কারণ সে শ্রেষ্ঠ হওয়ারই যোগ্য। কিন্তু সব সময় জাস্টিস থাকে না। অপরাহ্নে 5টার ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিয়া সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নেমন্তন্ন পাইলাম। হিরু স্কলারশিপ পাইবে, তাহারই প্রীতিভোজ। আমি কিন্তু প্রথমে গেলাম চন্দ্রনাথের বাড়ি। নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল। এখন দাদার আলাদা, ভাইয়ের আলাদা বাড়ি, কেহ কোথাও নাই। শয়ন ঘরখানা দুয়ার বন্ধ করা, একটা অতি সামান্য দামের তালা ঝুলিতেছিল। সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। উৎসবের বিপুল সমারোহ সেখানে, অতি জাঁক জমক করে। ভাইপো এত ভালো রেজাল্ট করেছে, সেখানে কাকা বা স্কুলের সেক্রেটারি, সব মিলিয়ে একটা বিরাট আড়ম্বর। হিরু ধনির সন্তান, অর্থের অভাব তাহার নাই। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাসে তাদের বাড়ির পাশের আমবাগানের সে শোভা আজও আমার মনে আছে। চাইনিজ ল্যান্টার্ন। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল। তিনি নিজে সেদিন বাগানটাকে সাজাইয়াছিলেন। একই বিত্তবান কাকা, তার মধ্যে ভাইপো আবার স্কলারশিপ পেয়েছে। বিশিষ্ট অতিথি অনেকে ছিলেন। জন্দুয়েক ডেপুটি ম্যাজিস্ট্রেট আর কি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাছাড়া গ্রামস্থ, ব্রাহ্মণ, কায়স্থ, ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন। হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে লাবণ্যময় দেহ, অর্থাৎ তার দেহের মধ্যে সৌন্দর্য, লাবণ্য অর্থাৎ পরিপূর্ণতা।
আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি, তার দৃষ্টির মধ্যে রয়েছে স্নিগ্ধ শান্ত ভাব। কারণ দেখো একটা কথা কি, আজ সে ফার্স্ট হয়েছে, কিন্তু এতদিন অবধি তো সে সেকেন্ড হয়েই এসছিল। এতদিন অবধি সে তো চন্দ্রনাথের প্রতিপত্তিকে মেনেই এসছে। হিরুর কথা মনে করে আকাশের দিকে চাইলে মনে পড়ে শুকতারা, অমনি প্রদীপ্ত, কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ, জল জল করে, কিন্তু সেখানে আলোর তীব্রতা নেই, সেখানে আছে কি আলোর স্নিগ্ধতা। আমার কিন্তু বারবার হিরু পরম সমাদর করি আমাকে বসাইলো। নানান কথার মধ্যে সে হইল, কাকা বলছিলেন এখান থেকে ICS এর জন্য তৈরি হও, বিলেত যেতে হবে আমাকে, বিলেত যাওয়ার আমার বড় সাধ নড়ু। আমার কিন্তু বারবার মনে পড়ছিল চন্দ্রনাথকে। আমি সেই দিন সেখানে তাহার কথা আমি ভুল তুলিতে পারি নাই। হিরুই বলল আজ দুপুরেই সে চলে গেল, কিন্তু হিরুই তুলল। আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম, তবু সে চলে গেল। একটা দিন থেকে গেলে কি হতো। হিরুর মধ্যে কিন্তু সে ক্রোধ নেই, আক্রোশ নেই, দুঃখ। হিরু বলিল মাস্টারমশাই। সচেতন হইয়া মুখ ফিরিয়ে দেখিলাম শীর্ণকায় দীর্ঘকায় মানুষটি, অর্থাৎ হেডমাস্টার মশাই, এন্ডির চাদরখানা গায়ে দেয়া। এন্ডি হচ্ছে এক ধরনের সিল্ক ওয়ার্ম টাইপের, হ্যাঁ সিল্ক ওয়ার্ম। এরা একরকম সুতো বনে, ওই গুটির মধ্যেই সুতো বনে, যে সুতো, হ্যাঁ তসর জাতীয় কাপড়, সুতো থেকে তসর জাতীয় কাপড় প্রস্তুত হয়। আমরা উঠিয়া দাঁড়াইলাম, হাসিয়া মাস্টারমশাই বললেন আজই এলেন নরেশ? মাস্টারমশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব, ছাত্র তার অধিকারের গণ্ডি পার হইলে সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। তুই অর্থাৎ যেখানে তার নিজের এখতিয়ার ছিল, আজ সে ছাত্র পাশ করে চলে গেছে, সেই ছাত্রের ওপর তারা সেই এখতিয়ার নেই। প্রীতির সম্পর্ক থাকতে পারে, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, কিন্তু অধিকার আর নেই। তিনি আবার বললেন তুমি পড়বে নিশ্চয় নরেশ, কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। অর্থাৎ নরেশের একটা বড় ঝোঁক সাহিত্য চর্চার দিকে, তবে ছেড়ো না একটা বড় জিনিস, যেন সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড হওয়াই উচিত ও বস্তু। কথাটা 17th সেঞ্চুরি ইংল্যান্ডের বিখ্যাত কবি নাট্যকার অলিভার গোল্ডস্মিথ, তিনি তার লেখা বিখ্যাত একটি কবিতা আছে ডেজার্টেড ভিলেজ, সেখানে এই লাইনটা তিনি লিখেছেন। কথাটার আক্ষরিক অর্থ সেম ইন ক্রাউড, সর্বসমক্ষে লজ্জার, বাট সলিটারি প্রাইড, কিন্তু নিঃসঙ্গতার মধ্যে তা গৌরবময়। অর্থাৎ সাহিত্য চর্চা বিষয়টি সেম ইন ক্রাউড, সকলের মধ্যে চলে না। সাহিত্য সকলের জন্য নয়, বা সব সাহিত্য সবার জন্য নয়, বাট সলিটারি প্রাইড, কিন্তু যিনি লিখছেন তার নিঃসঙ্গতায়, তার একাকিত্বের মধ্যে এক প্রাণের পরশ এনে দেয় সাহিত্য। আমি চুপ করিয়া থাকিলাম। হিরু বলিল নরুর লেখা যে কাগজে বেরিয়েছে বা স্যার? হ্যাঁ বেশ বেশ, আমাকে লেখাটা দেখাবে তো নরেশ, পড়বো আমি। তারপরে আমাকে প্রশ্ন করলেন চন্দ্রনাথ কোথায় গেল? কাউকে বলে গেল না? তোমাকে কি কিছু জানিয়ে যায়নি? পত্র লিখে, যেহেতু চন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু ছিল নরেশ, সেই জন্য বললাম না স্যার, কাউকেই সে কিছু জানিয়ে যায়নি। লাঠির ওপর ভর দেওয়া মাস্টারমশাই কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রইলেন, কি যেন তিনি চিন্তা করিতেছিলেন। আমরাও নীরব। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবেই চলিয়া গেলেন। আমরা আবার বসিলাম। হিরু বলল চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, দেখবি? চিঠিখানা দেখলাম। সে লিখিয়াছে প্রিয় বরেশু কাটিয়া লিখিয়াছে প্রীতিভাজন এসু। কেন? তফাৎটা কোথায়? প্রথম
প্রথমে কি লিখেছে? প্রিয় বরেষু। প্রিয় বর কথাটা কাকে লেখা হয়? বন্ধু বান্ধবকে, সমস্থানীয়কে। সেটা কেটে দিয়েছে, কারণ সে হিরুকে তার সমস্থানীয় বলে মনে করে না, যে কোনো কারণে মনে করে না, কেটে দিয়ে লিখছে কি প্রীতিভাজন এসু। প্রীতিভাজন এসু কথাটা লেখা হয় ভীষণ রকমের একটা অচেনা বা কম চেনা লোকের ক্ষেত্রে, এবং যে পদমর্যাদা, খ্যাতি, গুণ এই সব কিছুতেই নিচে, ছোট, স্নেহের, এরকম কাউকে প্রীতিভাজন এসু লেখা হয়। আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নেই, আমাকে মার্জনা করিও। তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি। একদম অফিসিয়াল একটা ব্যাপার। একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেই পারতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস। খুব সহজভাবে একটা ছোট্ট কথা মনে পড়ে যায় প্রসঙ্গে বলতে গেলে। স্কলারশিপটা হয়তো বড় জিনিস নয়, কিন্তু সেই আঙুর ফল টক, এই গল্পটা। স্কলারশিপটা যদি বড় জিনিস না হলোই, তাহলে একটা ক্লাসের বা একটা র্যাঙ্কের ফার্স্ট সেকেন্ডে কি আসে যায়? চন্দ্রনাথ, তুমি তো সেই ফার্স্ট সেকেন্ড র্যাঙ্কের জন্য তুমি সেকেন্ড প্রাইজটা ত্যাগ করলে। আজকের এই যাবতীয় কিছুর মূলে তো তোমার সেই সেকেন্ড হওয়াটাই। তুমি সেটাকে যখন মানতে পারলে না, তাহলে এই ছেলেটি, এই যে হিরু, যে ফার্স্ট হয়েছে এবং স্কলারশিপ পেয়েছে, সরকারি বৃত্তি পেয়েছে, সে সেটাকে কিভাবে ভুলতে পারে? ভালোবাসা জানিবে ইতি চন্দ্রনাথ। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। হিরু বলল, চিঠিখানা রেখে দিলাম আমি, থাক, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। সে আবার প্রশ্ন করল, আচ্ছা কোথায় গেল সে, করবেই বা কি? সে নিজেও যেন এই কথা উত্তর চিন্তা করিতে দেখিতেছিল। উত্তর দিয়েছিলাম জানি না, কিন্তু কল্পনা করিতেছিলাম কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে বাঁধা, পোঁটলা বাঁধিয়া সেই রাত্রেই জনহীন পথে একা চলিয়াছে। দুপাশে ধীর মন্থর গতিতে প্রান্তর যেন পিছন দিকে চলিয়াছে, অর্থাৎ সে এগোচ্ছে আর দেশ, গ্রাম, জনপদ, প্রান্তর এক এক করে পিছিয়ে যাচ্ছে। মাথার ওপর গভীর নীল আকাশে ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে, অর্থাৎ সেই ছায়াপথ ভেদ করে কালপুরুষ নক্ষত্রের মতন সে নিজেও তার দীপ্তিতে, নিজের দীপ্তিতে উজ্জ্বল হয়ে সেও যেন পথে চলেছে। গল্পটা ভালো করে পড়ো বাড়িতে এবার, আর কোনো রকম কিছু সমস্যা হলে পরে সেটা আমাকে জানিও। আবার পরবর্তী যখন নিয়েতে আসবো, ডিসকাশন করব, তখন আমরা কবিতাটার ডিসকাশন হয়তো এক্ষুনি করা সম্ভব হবে না, দেখা যাক। এরপরে ইচ্ছে রইল ব্যাকরণের আলোচনায় আসার। ভালো থেকো সবাই।